দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টকশো ভিন্ন মাত্রায়। আজ ঝিনাইদহে বিএনপি ও জামাতের সংঘর্ষে নিহত কৃষক দল নেতা তরু মুন্সির লাশ নিয়ে মিছিল করেছে বিএনপি। গতকাল জামাতে ইসলামীর নারী কর্মীদের মিটিং কেন্দ্র করে হওয়া সংঘর্ষে তরু মুন্সি নিহত হন। নির্বাচন পরবর্তী প্রথম রাজনৈতিক সংঘর্ষের প্রাণহানি বলা যেতে পারে এটি। অপরদিকে ৭১-এ মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধীদের নামে জাতীয় সংসদে প্রথম অধিবেশনে শোক প্রস্তাব গ্রহণ করার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি লাশ ও শোকের রাজনীতি। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। স্বাগতম আপনাকে। আমি প্রথমে রুহিন হোসেন প্রিন্স আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। নির্বাচন পরবর্তী সময়ে আমরা কিছুটা নাগরিক হিসেবে যতটা দেখতে পাই, সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে দূরত্বটা কিন্তু কমে এসেছিল। নির্বাচন সামনে করে যে দূরত্বটা আমরা দেখেছিলাম এটি খুবই ইতিবাচক ছিল, কিন্তু এর মধ্যে আবার একটি জেলায় দুটি দলের সংঘর্ষ এবং একটা প্রাণহানি, ব্যাপারটিকে কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমি এনসিপি নেতাকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাই। দেখেন, কথাটা একটু বারবার পুরনো কথা একটু রিপিট করতে হয়। ধরেন একটা ধারাবাহিকতা রাজনীতির আছে, একটা পার্লামেন্ট নির্বাচন হয়েছে, মানে নর্মাল পিরিয়ড, আবার 5 বছর পর ইলেকশন হলো, গন্ডগোল ফ্যাসাদ চলতেছে, তার মধ্যে একটা হলো, সেটা এক ধারাবাহিকতা ছিল। কিন্তু এইবারের পরিস্থিতিটা যেহেতু একটু ভিন্নতর ছিল, আমি ছিল শব্দটাই বলছি সচেতনভাবে, যে আমরা দীর্ঘ দিন ধরেই একেবারেই গণতন্ত্রহীনতা, মানুষের ন্যূনতম ভোটাধিকার পর্যন্ত ছিল না, আর অন্য কথাগুলো জানা পুরনো জিনিস। তা সেইখানে একটা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আসতে হয়েছিল। এবং নিশ্চয়ই রাজনৈতিক দল আমরা যেহেতু অনেকগুলো, যার যার মত থাকবে, আমরা তো এক হব না সব পয়েন্টে, কিন্তু ন্যূনতম জায়গায় একমত হয়ে এই কাজটুক করব, সেটা হচ্ছে জনগণের উপরে ছেড়ে দেবো, জনগণের ম্যান্ডেট অনুযায়ী আমরা আমাদের কাজ পরিচালনা করব। এটাই তো ভিত্তি, ওর বাইরে তো কিছু না। ধরেন এইখানে যে যত কথা বলি না কেন, হাতে তালি যে যত দিক, শেষ বেলায় কিন্তু নির্ধারণ করবে জনগণ। তো যাই হোক, ভোট যেটা হয়েছে, ভোট নিয়ে নানা প্রশ্ন হয়তো আছে, অন্যরা যে প্রশ্নগুলো করে, আমি প্রসঙ্গ খালি পয়েন্টটাকে বলে রাখি। আমাদের পজিশনটা হচ্ছে, আমরা ওই 24-এর শুরুতেই বলেছিলাম, মানে গণঅভ্যুত্থানের পরপর, যে নির্বাচন ব্যবস্থার একটা আমূল সংস্কার আলোচনা শুরু করেন, আমূল সংস্কার করে নির্বাচনে আসেন। সেটা তো হয়নি, জানেন, পুরনো আলোচনা। আমি খালি মনে করছি, তারপরও অন্ততপক্ষে ন্যূনতম একটা গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতন্ত্রের পথে হাঁটার কাজটা করি। হলো তাই, আমি বলছিলাম নানা জটিলতার পরেও ন্যূনতম। তাহলে এই জায়গায় এই যে সহনশীলতা আমাদের পরস্পরের যে ছিলাম, তারপর মাত্র ভোট শেষ হলো, আমরা বাংলাদেশের বাস্তবতায় যে নির্বাচনে যে ধরনের প্রাণহানি ঘটনাটা না ঘটায়, তো ঘটেনি এবার। তো তারপর এটা তো একেবারে অনাকাঙ্ক্ষিত, সে যেই হোক না কেন, একটা মানুষ তো, দল টল আগে ধরি না আমি, আমার বিবেচনায় এইটা ধরি, এইটা একেবারে কাঙ্ক্ষিত না। আমি সুতরাং এটা খুবই খারাপ খবর। আর এটা বলতে চাই যে এইগুলো কিন্তু আপনি এমনি রদ করতে পারবেন না, যদি ন্যূনতম পক্ষে আপনি উপরে যদি ডেমোক্রেটিক আচরণ না করেন, এবং যার যার দল তার কর্মী সহ অন্য জায়গায় ডেমোক্রেটিক আচরণ করার পরিবেশটা তৈরি না করে বা না শেখায়। শেখানোর শব্দটা বলছে এই অর্থে, খালি মুখে বললে তো হয় না, বাস্তবায়ন। কারণ সেইটুক না করলে হবে কি, এই ধরনের ঘটনা জনগণকে আশাহত করে তুলবে। যেমন দেখেন, নানা ঘটনা, আমি অত ব্যাখ্যায় যাচ্ছি না, যে আশাহত হতে হতে মানুষ তখন চলে এসিস 24-এ করলাম কি, কিন্তু এটা তো কথা ছিল না। কারণ আমি তো বলি যে যখন 36 দিন, শুধু না, আজকে একটা সবাই বলতেছে, মানে আমরা তো 5036 দিন, মানে এই রাউন্ডে, মানে একটা আন্দোলন করে এটা করছিলাম। এবং যদি বলি সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তান আমল এবং মুক্তিযুদ্ধের পরেও যে আকাঙ্ক্ষা 54-55 বছরও তো আমরা সবাই মিলে অর্জন করতে পারিনি, তাহলে তো লড়াইয়ের ময়দানে আছে, তা কতক্ষণ মানুষ এগুলো সহ্য করবে? সুতরাং সেটা খুব ভালো খবর বলে আমার কাছে মনে হয় না। তা আমি আশা করব এই ধরনের ঘটনার সাথে দ্রুত সরকার একেবারে নিরপেক্ষ আচরণ করবে। কারণ ওই যে আপনি নামে যখন দলটা বলেন, তখন কিন্তু মাইন্ডসেটটা অন্য হয়ে যায়, যে কোন দল। কারণ আমার অতীত দিনের প্র্যাকটিস হচ্ছে, সরকার থাকলে কি ভূমিকা পালন করে আমরা জানি, আর প্রশাসনও সে কিন্তু তাকায় ভূমিকা পালন করে। তা আমি বলি পরিষ্কার করে, যে প্রশাসনকে যে কোনো হত্যাকাণ্ড কেন সংগঠিত হলো, কী হলো, নেপথ্যে কি,
তারা সুনিশ্চিত খুঁজে বের করবে এবং এই ধরনের ঘটনার একটা দৃষ্টান্তমূলক শাস্তির কথাটা বারবার বলি, কিন্তু কী কারণে একটু মনে রাখতে হবে। আমরা কিন্তু বলি যে এই ঘটনার সাথে জড়িত তাদের শাস্তি হলো সবশেষ হলো নট দ্যাট, দৃষ্টান্তমূলক শাস্তির আরেকটা কথা বলা হয় এই কারণে, যাতে করে এই ধরনের ঘটনা ঘটানোর সাহস যাতে কেউ না পায়, এটা খেয়াল রাখতে হবে। আর একটু প্রসঙ্গ করে আমি বলি, অন্য জায়গায় হয়তো প্রাণহানির ঘটনা দেখছি না, কিন্তু অনেক ঘটনা কিন্তু ঘটছে, এটা একটু খেয়াল রাখা দরকার। এবং আমাদের অতীত দিন এগুলো ছিল প্রতিহিংসা পরায়ণতা, প্রতিশোধ নেওয়া। তো এই জায়গাগুলো অন্তত পক্ষে আমি এইটুকুই বলবো যে আমাদের প্রধানমন্ত্রী তিনি দেখবেন প্রথম দিনে সে বন্য সময় ভাষণে যে সম্মিলিত প্রচেষ্টার কথা বলেছিলেন, যার যার মতের কথা, এমনকি উনি, আমি যদি ভুল না করে থাকি, উনি তো এই নির্বাচনের পরেই যে ভাষণটা দিলেন তাতে এরকম বললেন না যে ভোট দিক না দিক, মানে ওনার দল বা এই দলে না দিক, এমনকি কেউ ভোট দান যদি নাও যায় তাহলে আমরা সবার হয়ে দায়িত্ব পালন। তা আমরা এই কথা এবং কাজের মিল দেখতে চাই, আর কোনো প্রাণহানির ঘটনা দেখতে চাই না। আমরা ডেমোক্রেটিক প্র্যাকটিস যতটুকু সম্ভব বলছি, কারণ আমি এখন বলে দিলাম সবটা তো আশা করে লাভ নেই, নানা কারণে সেটুকু আমরা করি এবং জনগণের উপরে ভরসা করে আমাদের এই গণতন্ত্রের পথে যাত্রার যে কাজটা কথা বলছি, পথযাত্রার, এটা সব হয়ে যাবে নট দ্যাট, সেই কাজটা যাতে করতে পারি সেটাই হবে আমার কাছে মনে হয়। যদি কিছুটা আমরা পারি তাহলে সেটাই একটা অগ্রগতি বলে আমার কাছে মনে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা বিগত দিনেও দেখেছি যে স্থানীয় পর্যায়ের এই ছোট ছোট দ্বন্দ্বগুলোই পরবর্তীতে কেন্দ্রে একটি প্রভাব ফেলে এবং তা আমরা পরবর্তীতে সংসদে গড়ায়, জাতীয় পর্যায়ে নানা প্রভাব বিস্তার করে। আপনার কি মনে হয় এই প্রাণহানির ঘটনা এখানেই সুরাহা হবে নাকি কি প্রভাব পড়তে পারে? আপনাকে ধন্যবাদ। আমি সহ-আলোচক এবং যারা দেখছেন শুভেচ্ছা জানাচ্ছি। মূলত তৃণমূলের যে দ্বন্দ্ব সংঘাতের কথা বলা হলো, এটা কিন্তু উৎপত্তিটা তৃণমূল না। এখানে আমরা যেই সমাজ বানিয়েছি এবং রাষ্ট্র বানিয়েছি, রাষ্ট্রের যেই ক্ষমতা চর্চার ধরন এবং আরও সুস্পষ্টভাবে যে ক্ষমতা কাঠামো, এই ক্ষমতা কাঠামোর অন্তর্নিহিত দ্বান্দ্বিক অবস্থানের কারণে কিন্তু তৃণমূলের সংঘাতগুলো তৈরি হয়। তৃণমূল তারপর থেকে যদি আপনি বলেন যে আস্তে আস্তে আপনার ক্ষমতাটা হলো যে ট্রিকলিং ডাউনে এখানে চর্চা হয়, উপর থেকে নিচের দিকে যায়, আর সংঘাতটা হলো নিচ থেকে উপর দিকে আসে। না, এখানে কিন্তু আবার কিছু ভিন্ন প্র্যাকটিস আমরা দেখতে পারি, যেমন মানে তৃণমূলের সব সংঘাত সংঘর্ষ কিন্তু রাজনীতি থেকে শুরু হয় না, শুরু হয় নানা কারণে, ব্যক্তি পর্যায়ের, গোষ্ঠী পর্যায়ের, স্থানীয় আধিপত্য, পরবর্তীতে সেটা এসে মানে রাজনীতিতে এসে মিলিত হয়। আমি দ্বিমত করছি আপনার সাথে। আপনি যেটা বলছেন সবগুলো রাজনীতি থেকে শুরু হয় না, সব বলছি না। হ্যাঁ, আমি কিন্তু এটা বলছি যে প্রতিটা সংঘাতের অন্তর্নিহিত কারণটা এখানে ক্ষমতা কাঠামো। আচ্ছা, যেভাবে আমরা ক্ষমতা চর্চা করি, যেমন আপনি যদি গণতন্ত্রের কথাই বলেন, আমরা গণতন্ত্রটাকে কি বানিয়েছি? টপ ডাউন। তৃণমূলের লিডার কিন্তু তৃণমূল ঠিক করে না, তো ওয়ার্ডের লিডার কিন্তু ওয়ার্ডে কাউন্সিল করে ঠিক হয় না। আমরা মেইন স্ট্রিম যে পলিটিক্যাল কাঠামো, এখানে মূলত আপনার উপর থেকে একরকম ভাইসরয়, গভর্নর করে পাঠানো হয়। হ্যাঁ, জেলার প্রধান কে হবে, উপজেলার প্রধান কে হবে, তারপর ধরেন এমপি তো নির্বাচিত, এমপির হিসাবটা ভিন্ন, মনোনয়ন দেওয়া দলীয়। আমি বলছি যে একেবারে আমাদের রাজনীতিটা যে প্রতিটা জায়গা মানুষের যে স্বভাবজাত যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যের সাথে আমাদের রাজনীতিটা সাংঘর্ষিক হয়ে গিয়েছে। এটা মোটামুটি আপনার মেইন স্ট্রিম পুরো রাজনৈতিক কাঠামোটাই। সো আপনি যদি শুধু সংঘাতকে আপনি আলাদা করতে চান, আমার মনে হয় সংঘাতকে, ইভেন আপনি যেটা বললেন, আপনি যেটা আমাকে দ্বিতীয়বার যেটা বললেন যে এখানে তো সবগুলো রাজনৈতিক না, সবগুলো তাহলে আপনার রাজনীতিটাকে রিডিফাইন করতে হবে। হ্যাঁ, আপনার সমাজের মূল ক্ষমতার সাথে সম্পৃক্ত সবকিছু অলমোস্ট রাজনৈতিক, এর বাইরে কিছু ব্যক্তিগত আছে, পারিবারিক দ্বন্দ্ব আছে। কিন্তু এই ব্যক্তিগত পারিবারিক দ্বন্দ্বটা কি শেষ পর্যন্ত ব্যক্তিগত পারিবারিক থাকে? যদি ওই ব্যক্তি কোনো না কোনোভাবে স্থানীয় যে রাজনীতি আছে, রাজনীতি বলতে রাজনৈতিক দল না, শুধু স্থানীয় যারা প্রভাবশালী আছে তাদের সাপোর্ট পায়, তারপর আমরা যখন, আপনি যথাযথ বলেছেন যে এমপি নির্বাচিত হয়, আমরা কিন্তু এটা ভালোভাবে দেখেছি, এই নির্বাচনও দেখেছি, আগেও দেখেছি। এমপিকে জনগণ নির্বাচিত করে না, এমপিকে নির্বাচিত করে জনগণের গোষ্ঠীর প্রতিনিধিরা ঠিক করে দেয় যে তুমি এবার ওকে ভোট দিবা, হ্যাঁ ও আমাদের প্রতিনিধি, সবাই আমরা এবার ওনাকে সাপোর্ট দেব।
ব্যক্তি তখন যদি যেমন গ্রামে গঞ্জে আপনি ভোটের পরে সংঘর্ষগুলো আগে কেন হতো, আপনি কিছুদিন পূর্বেও কিন্তু আমরা দেখেছি, এবার হয়তো বা কম হয়েছে, বাট হয় নাই তা কিন্তু না। আপনার হাতিয়াতে গণধর্ষণের ঘটনা ঘটেছে, তারপর এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে, কিন্তু পরবর্তীতে কিন্তু এটা আপনার ইভেন পুলিশ সেখানকার যে সার্কেল এসপি সেও কিন্তু বলেছে এক্সাজারেশন। পরবর্তীতে আইন ও সালিশ কেন্দ্রের টিম গিয়ে সেখানে পর্যবেক্ষণ করে দেখেছে, এখন মামলা নিয়েছে। এবং এমনও দেখেছি যে একটা বয়োজ্যেষ্ঠ মানুষকে আপনার বাঁশের কঞ্চি দিয়ে পিটাচ্ছে, ধানের শীষে কেন ভোট দিয়েছে, আর দিবি আমার ধানের শীষে কেন দেশ নাই, তুই না বিএনপি করিস মুক্তমুখ। তার মানে এই যে ব্যক্তির অধিকার যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, গ্রামে গঞ্জে তৃণমূলে এটা আসলে এভাবে কাজ করে না। তৃণমূলে সমাজটা এমনভাবে আপনার যৌথবদ্ধ হয়ে আছে যে আমরা যদিও ইন্ডিয়ার মতো পঞ্চায়েত এবং খাপ পঞ্চায়েতের কালচার এখানে নাই, কিন্তু এখানে তৈরি হয়ে আছে, হ্যাঁ প্র্যাকটিস আছে, যে এখানে যদি এখানকার স্থানীয় যে প্রভাবশালী তার কথার বাইরে গিয়ে কেউ ভোট দেয়, সিদ্ধান্ত নেয়, তাহলে তাকে সেখানে আপনার সাফার করতে হয়। তো এইটা যে হয়, এবং এটা কেন, ওই তাহলে স্থানীয় যে প্রভাবশালী ব্যক্তি তার ক্ষমতার উৎসটা কি? তার ক্ষমতার উৎস কিন্তু ওই জনগণ না, কারণ সে তো জনগণকে নিষ্পেষণ করছে, জনগণের যেই আপনার মৌলিক অধিকার, তার গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে। এবং এই হরণ করার পিছনে তার কিছু কারণ থাকে, যে আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদেরকে রক্ষা করব বিপদে আপদে। কার কাছ থেকে রক্ষা করব? তার মানে হলো যে তার মতো আরেকজন আছে, হয়তো আরেকটা সমাজে, অথবা আরেকটা মহল্লায়, আরেকটা পাড়ায়, অথবা প্রশাসনে, অথবা রাজনীতিতে, যে এই জনগণের উপর হুমকি, তার কাছ থেকে সে রক্ষা করবে। এজন্য সে ভোটের সময়ও যদি আমার কথা অনুযায়ী ভোট দাও, আমি তোমাকে রক্ষা করব। তার মানে আমাদের যে নাগরিক সেন্স, এরা নাগরিক সেন্সের সাথে, এবং ওই ব্যক্তিটাকে প্রোটেক্ট করে কে? আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই ব্যক্তিকে প্রোটেক্ট করে সেখানকার স্থানীয় প্রশাসন, এবং স্থানীয় প্রশাসনকে আবার কে নির্দেশ দেয়? যেই এমপি সেখান থেকে ইলেক্টেড হয়ে আসে, সেই এমপি কিন্তু বলে যে না, ও কিন্তু আমার লোক, ওকে ধরা যাবে না। হ্যাঁ, ইভেন এখানে যে বিরোধী যে সেকেন্ড হয়, সেও কিন্তু স্থানীয় প্রশাসনে ভালো ভূমিকা রাখে, যে দেখো এখন যে নির্বাচিত হয়ে আসছে সে তো একটা সময়ের জন্য আসছে, সো পরবর্তীতে যদি আমি আবার সেকেন্ড থেকে ফার্স্ট হই, তখন কিন্তু তুমি সাফার করবে, সো এ আমার লোক, ওকেও প্রোটেক্ট করতে হবে। তো এই যখন প্রতিযোগিতাটা হয়, এবং ওই এমপি তার ক্ষমতা কাঠামোটার উৎসটা কি, সেই উৎসটাই কিন্তু আমরা বলছি যে এমপির কাজ সেটা ছিল না। আপনি যেটা এমপির কথা বলছেন, অথবা আপনার এখনকার উপজেলা চেয়ারম্যান হবে, স্থানীয় প্রশাসনের যে আপনার স্থানীয় সরকারের যে প্রতিনিধি হবেন, তাদের কাজ সেটা ছিল না। এখন আমরা যেটা করেছি, এটাই ফেসিবাদের যে আপনার মানে একটা ভিত্তিমূল, এই সমাজে ক্ষমতা কাঠামো, ক্ষমতা চর্চার যে আপনার ধরন, এটা সেখানে বারবার ফেসিবাদ টেনে নিয়ে আসে, ব্যক্তিকে না। আসলে এখানে এই সিস্টেমের ভিতরে যেই সাস্টেন করতে চাইবে, সেই আপনার এখানে সামহাও স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে। এই জন্য আমি জাস্ট একটু সামারাইজ ইয়েটা হলো যে যতক্ষণ পর্যন্ত আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার না করতে পারি, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করে না তুলতে পারি, যতক্ষণ পর্যন্ত এখানে জনগণের যে প্রত্যাশা, জন আকাঙ্ক্ষা রাষ্ট্র বিনির্মাণ না করতে পারি, ততক্ষণ পর্যন্ত আপনি এই সংঘাত, তারপর তৃণমূলের রাজনৈতিক যে সংঘর্ষ, সেখানকার ক্ষমতা চর্চা, সেখানকার যে কার্ড নিয়ে যে আপনার গন্ডগোল হচ্ছে বিভিন্ন সময়, এগুলো আমরা সমাধান করতে পারবো না। ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই, আলাউদ্দিন মোহাম্মদ বলছিলেন যে সংস্কারের কথা, কাঠামোগত পরিবর্তনের কথা। যদি বলি, আগামীকাল রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে 11 দল বিএনপি সরকারকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকার জন্য। তারা জোর দাবিয়েছে, যদি না মানা হয় তাহলে তারা রাজপথে আন্দোলনে যাবে, এমন ঘোষণাও দিয়েছে। আপনার কি মনে হয়, আস্তে আস্তে করে কি উত্তপ্ত হয়ে উঠছে আবার? আচ্ছা, আমি ওই জায়গায় যাওয়ার আগে প্রথম পার্টে যে আলোচনা করেছেন, আমি একেবারে খুব সামান্য একটু কথা লিঙ্ক করি, কারণ এই আলোচনাটা আমার বিবেচনায় খুবই কারেক্টলি আসছে। সেটা হচ্ছে যে আমরা পুরো যদি ব্যবস্থার পরিবর্তন না করতে পারি, তাহলে আমরা আলটিমেটলি সমাধান পাবো না। যার জন্য দেখবেন আমি আমার কথার প্রথমেই ন্যূনতম, প্রয়োজনীয় এই শব্দগুলো যতটুকু সম্ভব বলার চেষ্টা করেছি। এই কারণে যেহেতু বিস্তারিত এই পর্ব আলোচনা করতে পারবো না, কিন্তু আমাকে লিঙ্ক করে দিচ্ছি, যেটা তাহলে ব্যবস্থা পরিবর্তন একটা ব্যাপার। এটা মনে রাখতে হবে যে আমাদের সমাজটা যতক্ষণ শ্রেণীবিভক্ত থাকবে, তখন আপনি অনেক সংকট দূর করতে পারবেন না। আর এগুলো কিন্তু নির্ভর করে স্থানীয় পর্যায়ে বলুন আর উপরি পর্যায়ে ক্ষমতার কাঠামো, আমার কৃতিত্ব, নিজের ব্যক্তি বা নিজের অর্থনৈতিক ঘটনার উপরে। তার মানে অর্থনীতিটাই কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করে, আধিপত্য বিস্তারে এই কাজগুলো করে। এই আরেকটা কথা খালি বলে থামি, একটা দাড়ি দিলাম সময়ের বিবেচনায়। আরেকটা একটু খেয়াল করেন, আমি যখন কথাগুলো হচ্ছিল তখন একটু মনে করছিলাম,
বহুদিন ধরে বিগত শাসকদের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলাম, আমরা বহুবার বলেছি যে সোসাইটিতে অনেক ঘটনার মধ্যে 3টা ঘটনা ঘটে গেছে একটু বোধগম্য করার জন্য। একটা হচ্ছে এলাকাগতভাবে দেখলে দেখা যাবে যে ওইখানে দ্বিদলীয় দলীকরণে ভাগ হয়েছে, কে কোন দল এই দল। এমনকি বহু জায়গায় আমরা খবর পেয়েছি, খুবই দুঃখজনক, যে জানাজাও পড়তে যাবে কি যাবে না এরকমই, বিয়ের দাওয়াতও, এই ধরনের সংকট, এটা সত্য তথ্য তাই বলে। আর একটা হয়ে গেছে সাম্প্রদায়িকরণ, ধর্ম যার যার পালন করবে, এটা তো কোনো সমস্যা না, কিন্তু এইটার উপরে ভিত্তি করেও সংকটটা তৈরি হয়েছিল। আরেকটা বড় যেটা ছিল ভয়ের সংস্কৃতি। আমি সংস্কৃতি বলি না, এটা একটা অপসংস্কৃতি, কিন্তু মানুষ বলে এই জন্য চলে আসে, মানে ভয়টাই প্রধান। মজা করে মানে আমি বলতাম যে আগে তো শিক্ষক বা এলাকার লোকজন বিকালে মাঠে বা চার দোকানের লোকজন স্যার একটু বলেন বা বড় ভাই বলেন, তো কেউ যদি এরকম উনি 4 অর্ডার দিছে, কেউ যদি এসে বলে স্যার দেশের খবর খুনি, আগে তাকাইতো যে ওই ক্ষমতাসীন দলের কেউ আছে কিনা। তাকায় যখন বুঝতো যে খবর ভালো না, বলতে এই আমার বাড়িতে একটু কাজ ফেলে আসছে, আচ্ছা এখন চা খাবো না, চলে যাইতেন স্কুলের শিক্ষক। মানে এইরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। আমি লিঙ্ক করতেছি এই কারণে, যেহেতু গণতন্ত্রের পথযাত্রার কথা বলেছি, তা যদি আমরা এই জায়গাগুলোকে সোসাইটিতে ন্যূনতম, আমি আবার ন্যূনতম বলছি কারণ ধরেন পুরো সমাজ ব্যবস্থার পরিবর্তন, এটা একটা বড় কর্মযজ্ঞের ব্যাপার, সময় লাগবে, ন্যূনতম যদি এই পদগুলোতে না করতে পারি, তাহলে এই ধারাবাহিকতা দেখবেন থেকে যাবে এটাই। এবার আসি যে ওই কথা আমার খুব ছোট্ট উত্তর, বেশি দরকার নাই, কারণ এইটা নিয়ে তো একটা রাজনীতিতে বড় ডিফারেন্স আছে, আমাদের সাথে বড় ডিফারেন্স আছে। আমরা তো সনদে যে কারণে আমরা আলোচনায় ছিলাম, এবং বিশেষ করে 84টা পয়েন্টের মধ্যে আমরা অনেক পয়েন্টে একমত, সেটা আমরা আছি। আমি তো বলেছি, ধরেন আমরা যদি ক্ষমতায় যাইতাম, আমরা সই করিনি, কিন্তু যদি না ভোটও জিততো আমরা এটা বাস্তবায়ন করতাম, এটা আমাদের পলিটিক্যাল রেসপন্সিবিলিটি, এবং আরও যা আছে আমাদের দলে আমরা সেটা করার চেষ্টা করতাম। তো এখন তো এই জায়গাটাকে সংস্কার পরিষদ নিয়েই কোশ্চেন আছে, যেভাবে এটা চেয়েছে ডিফ্যাক্টো, এটা আমরা প্রথম দিন থেকে দ্বিমত করেছি এই কারণে যে সংস্কার পরিষদ মিনস, এটা আমি বলছি ইন্টারপ্রিটেশনের ডিফারেন্স আছে। আলী রিয়াজ সাহেব যখন আসলেন, তিনি প্রথমে ছিল সংবিধান রিরাইট করা, কিন্তু আমরা যেটা করেছিলাম এটা সংবিধান সংস্কারের কাজ। তা আমাদের বিবেচনায় সংবিধান সংস্কার বলতে আমরা যেটা মেন করি, যে এইখানে অনেকগুলো বিষয় আছে 72-এর সংবিধান, তার যে অসম্পূর্ণতা আছে তা দূর করতে হবে। এটা কিন্তু কমিউনিস্ট পার্টির 72 সাল থেকেই দাবি, অন রেকর্ড আপনি দেখতে পারেন। যখন ওই যে 4 নভেম্বর করা হয়েছিল, আমরা ওই সময় অক্টোবর মাসে প্রেস কনফারেন্স করে বলেছিলাম যে অনেকগুলো বিষয়, তারপরে কিন্তু আমরা লাগাতার বামপন্থীরাও করে যাচ্ছি। যেমন একটা উদাহরণ দিই, ধরেন 70 আমরা তো পুরোপুরি বাতিল চাই, কিন্তু এইখানে আমরা যতটুকু ক্ষমতা হয়েছে সেটুকুর সাথে রাজি আছি, কিন্তু আমি তো ক্ষমতায় গেলে আমি পুরোটাই হতে চেষ্টা করতাম। এবার আমি আসছি, তাহলে এবার স্পেসিফিক এর জন্য সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করার ব্যাপারে আমাদের দ্বিমত নেই, কিন্তু এর জন্য সংবিধান সংস্কার পরিষদ করতে হবে এটা আমরা মনে করি না। এক্স্যাক্টলি। এবার শেষ কথা, আর ব্যাখ্যার দরকার নেই। এইখানে পরে যেটা বলা হচ্ছে, আমিও টেলিভিশন স্ক্রলে যেটা দেখলাম, ওনারা বলছে শেষ সময় দিলাম, তা আমি জানি না শেষ সময় দিলাম মানে না ডাকলে কি ওনারা আর এই পার্লামেন্টে অংশ নেবে না, ওনারা আন্দোলন করবেন রাজপথে। সেটা রাজপথে আন্দোলন আমি কোনো সমস্যা দেখি না, বরঞ্চ এই কথার সাথে আমি খুবই দ্বিমত করি, এটা নিয়ে আমি তর্কে যেতে চাই না। যদি কেউ বলেন যে সব সমস্যা সমাধান পার্লামেন্টে করবো, এটা হবেও না কোনো রাজপথে। যেমন আমি তো বলি, ধরে নেন, আবার একটা উদাহরণ দিই, ওটা ওই সময় ঐকমত্য কমিশনে যা বলেছি আমি ইচ্ছা করে লিঙ্ক করে রিপিট করছি। ধরেন এই যে নির্বাচনে জয়ী হয়েছে তিনি, এটা তো বলতেই পারেন যে আমরা জয়ী হয়েছি আমার 31 দফা এবং নির্বাচনের সংস্কার, কি বলে, ইস্তেহারে যা বলেছি ওইটা আমি বাস্তবায়ন করবো, হ্যাঁ তার রাইট আছে। কিন্তু আমার যত মিলবে না, আমি পার্লামেন্টে থাকলে পার্লামেন্টে ফাইট করতাম, বাইরে ফাইট, কারণ পার্লামেন্টে নেই আমরা বাইরে ফাইট করবো, পার্লামেন্টে থাকলেও তাই করতাম। তার মানে পার্লামেন্ট এবং বাইরে দুই জায়গায় থাকবে, আমি বাইরেটাকে কোনো সমস্যা দেখি না, কিন্তু পার্লামেন্টটা অকার্যকর করা এই সময় আমরা কোনোভাবেই সেটা যথাযথ মনে করি না, এটা আমরা অপেক্ষায় থাকতে হবে। তবে এইটাকে আমি খুব একটা আলোচনা মানে গুরুত্ব দিয়ে আলোচনার পক্ষে নেই, কারণ এইখানে সংবিধান সংস্কারের যে বিষয়টা বলছে, ওইটা যেহেতু একটা পার্লামেন্ট চালু হয়ে গেছে, পার্লামেন্টই আলোচনা তারা করুক, আমাদের বলেছে দ্বিমত আছে, তারা করলে আমরা একমত হব না, কিন্তু তারা পার্লামেন্টে আলোচনা করুক, দেখি পার্লামেন্টকে ডিসিশন নেই। কারণ আপনি যে সংবিধান সংস্কার পরিষদ করলে আমাদের বুঝটা হচ্ছে বাস্তবতার উপরে দাঁড়িয়ে সর্বশেষ পরিস্থিতিতে আপনাকে সংবিধানে এই জায়গাটায় আগে আনতে হবে, আচ্ছা তারপরেই আপনি এই রকমের জায়গায় যেতে পারবেন। তার আগে এই ধরনের যাওয়ার কোনো সুযোগ আছে বলে এই পার্লামেন্টে আলাপ আলোচনা ছাড়া এটা আমরা মনে করছি না। ধন্যবাদ আপনাকে। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি এই বিষয়ে যদি কিছু বলতে চান। এই বিষয়ে আলাপটা অনেক বেশি আপনার মাল্টি ডাইমেনশনাল হচ্ছে সব জায়গাতেই,
কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে মৌলিক যে ডিফারেন্সটা তৈরি হচ্ছে সেটা নিয়ে আমরা কমই বলছি, সেটা হলো যে আমরা গণঅভ্যুত্থানকে কিভাবে দেখি এবং গণঅভ্যুত্থানের পরের যেই অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে আসলে কোন দৃষ্টিতে দেখি, মানে আমার এন্ট্রি পয়েন্টটা কি। এখন ধরেন আপনি যদি মানে এক্সট্রিম একটা লাইনে দেখেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যাদের পরাজয় ঘটেছে তাদের কাছে পুরো সময়টা অবৈধ, এবং আজকে যে আমরা বলছি যে ফেসিবাদী শাসন, তারা কিন্তু উল্টো ইউনূসের এই যে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারটাকে বলছে ফেসিবাদী শাসন এবং অবৈধ বলছে, অবৈধ বলছেন। এখন সেই জায়গা থেকে ধরেন আবার যারা আমরা একেবারে রাজপথে ছিলাম, কোনো দল ছিল না, রাজনৈতিক দল ছিল না, আমরা ছাত্র জনতার প্রতিনিধি হয়ে জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ছিলাম, তাদের কাছে কিন্তু একেবারে আরেকটা জায়গা, যেটা ভাই যেটা বলছেন যে নতুন সংবিধান লেখা অথবা রিরাইট করা, আমরাও কিন্তু দাবি জানিয়েছিলাম নাগরিক কমিটি থেকে যে আমরা এখানে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান এখানে লিখব। যে গণপরিষদ সদস্য যারা হবেন তারা নট নেসেসারি এমপি হবেন, তারা গণপরিষদের সদস্যই হবেন এবং তারা সংবিধান রচনা করে সেখান থেকে আপনার এরপরে বাংলাদেশের নতুন একটা ধারা তৈরি হবে। এখন এইটা কিন্তু সামহাও বিভিন্ন কারণে, যেহেতু এখানে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গণঅভ্যুত্থানকারী শক্তি পুরোপুরি রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিতে পারে নাই, একই সাথে আপনার যারা এখানে গণঅভ্যুত্থানের পূর্বে ছিল, যাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, তারাও রাষ্ট্রকে এমনভাবে আষ্টপৃষ্টে রেখেছিল যে তাদেরকেও আসলে সেখান থেকে, তাদেরকে বলতে ব্যক্তি না, আসলে তাদের রেখে যাওয়া ব্যবস্থাকে কিন্তু এখান থেকে উচ্ছেদ করা যায় নাই। আমরা কিন্তু সেই ব্যবস্থাটার মধ্যেই আমরা আমূল পরিবর্তন যেটা বলছে সংস্কারের দিকে মনোযোগ দিয়েছে। আমরা কিন্তু উল্টে দেওয়া, যেটা বিপ্লব যেটা হয় আর কি, ধরেন আমরা তো অনেকেই আমরা এখনো জুলাই বিপ্লব বলি, কারণ আমরা মনে করি যেটা আমাদের মনে মননে মগজে একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। কিন্তু স্বাভাবিকভাবে বিপ্লবের যদি আপনি একেবারে মানে ডিকশনারি টার্মে দেখেন, সেই বিপ্লবের সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু সেই সম্ভাবনার জন্য হয়তো বা এখানকার যে বিপ্লবী শক্তি ছিলেন, যেমন ভাই সিপিবি থেকে একটা পজিশন আছেন, আবার জামাতে ইসলামে আরেকটা পজিশন থেকে দেখছেন, কিংবা অনেক রাজনৈতিক গোষ্ঠী আছে যারা হয়তো পার্টি আকারে নাই, তারাও এর অংশীদার, তারা হয়তো বা আরো এক্সট্রিম অবস্থান থেকে দেখছেন। তো এখানে বিভিন্নমুখী কারণে যেটা হয় নাই, না হওয়ার পরও যেটা হয়েছে অন্তত, সেটা হলো যে এখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সংস্কারের প্রশ্নে সবাই মোটামুটি একমত হয়েছে। যেটা ভাই বলছেন তাদের অবস্থান আমি জানি, তারা আমাদের মধ্যে অনেকটা রেডিক্যাল সংস্কার চায়, তাদের একটা আদর্শিক ভিত্তি আছে, সেটা নিয়ে দীর্ঘদিন সংগ্রাম করেছে, আরো 100 বছর লাগলেও তারাও সংগ্রাম করবে, তারা এই জায়গায় আপনার পিছপা হবে না। এবং তাদের সাথে কিন্তু আমাদের অবস্থায় আপনার মোটা দাগে মিল আছে। মিল আছে মানে আমরা এই কাঠামো, এই যে বুর্জোয়া, সেমি বুর্জোয়া, পেটি বুর্জোয়া যে রাষ্ট্র, এটা কিন্তু আমরা চাই না। আমরা যেটা চাই, আমরা হয়তো একটা ওয়েলফেয়ার স্টেট চাই, হয়তো বা এখানে আপনার বিভিন্ন ইডিওলজির অ্যাসপেক্টে কিভাবে করতে চাই সেটা নিয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, কিন্তু মূল জায়গায় সংস্কারের প্রশ্ন যেখানে সবাই একমত হয়ে গিয়েছে, এবং না না বিএনপির আমি জায়গাটা আসতেছি, এবং বিএনপিও কিন্তু এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে, সে বাস্তবায়ন করবে। প্রথমত তারা সবাই সাইন করেছে, আমরা এনসিপি থেকে আমরা বলেছিলাম যে আমরা আসলে সাইনটা করব, বাট আমরা টাইনি ভিত্তিটা চাই, আপনি এটাকে টাইনি ভিত্তি রূপলাভ করুন। বাংলাদেশে তো অতীতে যেটা হয়েছে, 90 তো একটা আপনার জলযন্ত্র শিক্ষা দিয়ে গেছে আমাদের, 90-এর যে সংস্কারের যে কমিটমেন্ট গুলো ছিল 3 জোটের রূপরেখার মাধ্যমে, সেটা বাস্তবায়ন হলে তো আপনার 111 হতো না, আগেই কিন্তু আপনারা আবার সাইন করেছেন না, আপনারা দেখেন যে 111 এর আগেও হতো না, আইনি ভিত্তি পাওয়ার আগে সাইন করেন, আইনি ভিত্তি পাওয়ার পরেই সাইন করেছে, গণভোট আইনি ভিত্তি না না না। আপনি তো তাহলে গণপরিষদ নিয়ে এখন যে ইয়াটা চলছে, এই দরকষাকষি এখানে বাংলাদেশে একটা বিষয় আমরা আগেও দেখেছি, যারা আপনার মানে ক্ষমতায় যায় অথবা যারা সকল আপনার রাষ্ট্র পরিচালনা যায় ভোটের মাধ্যমে, তাদের মধ্যে একটা দাম্ভিকতা থাকে যারাই এখানে গিয়েছে। আবার যারা 2/3 মেজরিটি নিয়ে যায়, তাদের মধ্যে মহাদাম্ভিকতা থাকে, তারা আসলে কাউকে কাউন্টই করে না, মানে একেবারে তারা এবং এমন একটা জায়গায় চলে যায় যে আসলে আমি এই জনগণের ভালো সবচেয়ে ভালো বুঝি এবং আমি যেভাবে চাই আমি ঠিকই এটা করে ফেলবো। কিন্তু ইতিহাসের আয়রনি হলো যে যতবারই তারা বলতে যারাই 2/3 মেজরিটি পেয়েছে এবং 2/3 মেজরিটি পেয়ে বাকি সবাইকে আপনার তুলোধুনো করেছে, মনে হয়েছে যে আমরা যেভাবে চালাবো সেভাবেই চলবো এবং শেষ পর্যন্ত আমরা ভালোই করব, তারা কিন্তু এখন ফেল করেছে। এই জন্য আমরা মাঝে মাঝে যেটা বলি কার্স অফ 2/3 মেজরিটি, মানে একটা অভিশাপ, মানে আপনার চাপ নাই, ভিজিবল চাপ নাই। এখন আপনি যেটা বলছেন ধরেন সামহাও আইনি ভিত্তির জন্য গণভোট বিএনপি রাজি হলো, জামাতে ইসলাম রাজি হলো, এনসিপিও রাজি হলো, এবং এখানে দুটা তর্ক ছিল যে এখানে গণভোটটাকে আগে হবে নাকি একই দিনে হবে। এখন একই দিনে আমরা বিএনপির উপর আস্থা রেখেছি যে ঠিক আছে, যেহেতু এখানে অনেক কমপ্লিকেশন আছে, নির্বাচন নিয়ে অনেক আপনার মানে অনাস্থা আছে, ধোঁয়াশা আছে, যে অনেকেই মনে করছে নির্বাচনটা হবে না, এটা প্রলম্বিত করবে, সরকার দিবে না, এবং স্বাভাবিকভাবে
কারণ সফল নির্বাচন না হলে কিন্তু এই অন্তর্বর্তী অবস্থা থেকে যদি একটা চির অন্তর্বর্তী অবস্থা চলে যেত, এটা কিন্তু সবার জন্য লস হতো। আমরা কিন্তু মেনে নিয়েছি। এখন তাহলে আপনি সনদ আদেশ তো আপনি মানলেন, সনদ আদেশে তো 30 দিনের মধ্যে অধিবেশন ডাকার কথা আছে এবং একই সাথে 2টা শপথ নেওয়ার কথা আছে। আমাদের প্রশ্নটা হলো যে আপনারা তাহলে নির্বাচনের পূর্বে এই বিষয়টাকে দরকারে কনফারেন্স করতেন, সেমিনার করতেন, নাগরিক সভা করে বলতেন যে আমরা এই বিষয়গুলো করব না, জনগণের কাছে ক্লিয়ার থাকতেন। সেটা না, এটা কিন্তু পরবর্তী সুযোগ নেই, এটা তাদের জন্য চাপ ছিল, নির্বাচন না হওয়ার একটা আশঙ্কা ছিল। রাজনীতিতে পারসেপশন অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি হয়তোবা মনে মনে ধরছেন যে আগামী দিন আপনি, সাপোজ আমি আগামীকাল আপনার জন্য অনেক ভালো কিছু করবো, আপনি রাস্তায় যাওয়ার পথে মারা গেলাম, আমি কিন্তু আগামীকালের ঘটনা আপনিও জানলেন না, আমিও জানলাম না। পৃথিবীতে অনেক ঐতিহাসিক শত্রুতা বন্ধুত্ব এরকম উপ্ত রয়ে গিয়েছে যে আমি করব ভেবে আমি ধরে নিয়েছি, বাট আমি এক্সিস্ট করছি না। আচ্ছা, এখন ধরেন শেখ হাসিনা তো মনে করতে পারতো যে আমি, যেমন গতকাল আমি দেখলাম উনি 41 সালের জন্য এখনো অপেক্ষার প্রহর গুনছে যে 41 সালে ঠিকই আমি সেই স্বপ্ন বাস্তবায়ন করব। আচ্ছা, এখন বিষয়টা হলো যে উনি হয়তো বা ধরে নিয়েছিলেন যে আমি এইবার, মানে উনি তো এইবার রিটায়ারমেন্টে যাইতেন, ঘোষণা দিয়েছিলেন এইবার আমি এমন কাজ করব প্রথম 2-3 বছর যেমন তেমন, আমি শেষে একদম বাংলাদেশকে এমন সবাইকে অধিকার দিয়ে আস্তে আস্তে নিব। বাট ইতিহাস তাকে সময় দেয়নি, সুযোগ দেয়নি। সো আপনি মনে করতে পারেন যে আমি হানিমুন পিরিয়ডে আছি, সবার সাপোর্ট পাচ্ছি, আমি নিশ্চয়ই ভালো কিছু করবো, আমি সাপোর্ট করি, আমিও বলছি যে সরকার ভালো কিছু করুক। বাট আপনি যে বিষয়টা প্রতিশ্রুত, যে বিষয়টার জন্য জনগণের কাছে হাভোট চাইলেন, এবং হাভোটটা আপনি বাস্তবায়ন তো সংসদ দিয়ে করতে পারবেন না, আপনাকে হাভোটের জন্য আপনার ওই আদেশ অনুযায়ী আপনাকে সংস্কার পরিশোধ করতে হবে। করার পর আপনি 2/3 মেজরিটি তো সংস্কার পরিষদও আছে, আপনি প্রক্রিয়া মেনে সেটা করে ফেলেন। সেটা করে ফেললে কিন্তু আমাদের মধ্যে বিতর্কটা থাকে না। কিন্তু আমরা যে ভয়টা পাচ্ছি এবং যে ঐতিহাসিক দায়ের মধ্যে আছি, আমরা যদি আজকে এটাকে আপনার রুখে না দাঁড়াই, এটা বিরোধিতা না করি, ইতিহাস আমাদের ক্ষমা করবে না, আমাদের বলবে তোমরা তো ছিলা, তোমরা সংসদও ছিল, বাইরে ছিল, তোমরা কি করেছো। কারণ যদি, এটা আবারও বলছি, যদি কখনো এই গভর্নমেন্ট 2/3 মেজরিটি নিয়ে আসছে, যদি কখনো আপনার ফেলের দিকে যায়, ফেলের দিকে মানে গভর্নমেন্ট ইয়ে হয়ে যাবে তা না, যদি আবার মানে আবারও ধরেন রাষ্ট্র আগের অবস্থায় ফিরে যায়, তখন কিন্তু দাবি আসবে এবং জনগণ বলবে, ভাইও বলবে, আমিও বলবো, সংস্কার করে ফেললে এটা হইতো না, তোমরা সংস্কার করতে এনশিওর করতে পারো নাই বলে এজন্য সংস্কার জরুরি। কিন্তু এজন্য না, আপনার এই অবস্থা যদি চলে যায় তাহলে ইতিহাস যেমন বিএনপিকে ক্ষমা করবে না, ইতিহাস বিএনপিকে যারা এই ঘটনা ঘটতে দিয়েছে তাদেরকেও ক্ষমা করবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে আমি জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে, সেখান থেকে আলোচনাটা নানাভাবে হচ্ছে, আমরা একটু আনতে চাই। জাতীয় সংসদে যে আমি ইন্ট্রোতে বলছিলাম যে শোক প্রস্তাব করা হয়েছে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিতদের কয়েকজনের নামে, এটি স্পিকারও মানে সেটি অ্যাকসেপ্ট করেছেন পরবর্তীতে, কিন্তু সেটি নিয়ে সিপিবি নিন্দা জানিয়েছে, আরও কিছু কিছু সমালোচনা হচ্ছে। আপনি যদি একটু পরিষ্কার করতেন। আচ্ছা, আমাদের বক্তব্য তো পরিষ্কার, আমি ওই জায়গায় আসছি, একটু ছোট ব্যাখ্যা দেবো। তার আগে এইটার সাথে একটু ছোট্ট দেই, কারণ আমার বিবেচনায় কতগুলো আলোচনা কংক্রিট হচ্ছে, এটা ভালো মনে করি বলে বলছি। যে সেটা হচ্ছে, এটা মনে রাখতে হবে, যেহেতু এখানে 90-এর কথা আসছে, 3 জোটের রূপরেখা, আমি অত আলোচনায় যাচ্ছি না। দেখেন, একটা জরুরি কাজ ছিল, যে কারণে এইটাগুলো কিন্তু, এই যে সংস্কারের আলোচনা হচ্ছে, এগুলো তো প্রচলিত ব্যবস্থার মধ্যে, যেটাকে আমরা বুর্জীয় ব্যবস্থা বলে বলি। যে উনি এখানে পেটি বুর্জীয়, আধা বুর্জীয় শব্দগুলো আনছেন বলেই বললাম, কারেক্ট। তারা আমরা এটা মনে করি। তা এখন এইটার মধ্যেও অন্তত পক্ষে অন্যদিকে যাচ্ছে না, যেখানে এর আলোচনা আসছে, কিছু প্রতিষ্ঠান যদি আমরা গড়ে তুলতে পারি যে তারা অন্য কোনো দিকে তাকাবে না, এমপি সাহেবরা জমিদার হবে না, স্থানীয় জমিদারিত্ব করবে না বা করতে দেওয়া হবে না, তাহলে আপনি ন্যূনতম কিছুটা হলেও পারতেন। যেটা কিন্তু ওই সময় 90-এর ছিল, যে আমরা একটা ভালো নির্বাচন করব, নির্বাচনী ব্যবস্থা গড়ে তুলব, বাট ওই ফেইল ওই জায়গাটাই, ঘটনাই। তাইলে আমাকে জোর এই সমস্ত জায়গায়, ছোট ছোট জায়গায় জোর দিয়ে আস্তে আস্তে কিন্তু করতে হবে আর কি। সেইটা আমরা যদি করতে পারি, না করতে পারি, সরি করতে পারি, এখন আমি কোনো আলামত দেখছি না, এটা বাস্তব কথা, পরিষ্কার করে বলে দিলাম, কোনো কয়দিন আলামত দেখছে না। এই না করলেই আপনি যে দেখছেন না, ওই আবার কর্তৃত্ববাদ, আবার স্বৈরতন্ত্র, আবার ফ্যাসিবাদের ভিত্তি, ওইগুলো কিন্তু উপড়ে যাবে না। বরঞ্চ আমি মনে করি অন্যান্য যে পয়েন্টে আমাদের একমত না, সেইটাকে বাদ দিয়ে কতগুলো প্রতিষ্ঠান গড়ে তোলা, ন্যূনতম, আমি ন্যূনতম শব্দটা বলছি, সেই জায়গায় ঐক্যমত্যের ভিত্তিতে যদি কিছু কাজ করতে পারি, সেইটা অনেক পজিটিভ বলে আমি মনে করি। কিন্তু এই প্রতিষ্ঠানগুলো কতটা কার্যকরী হয় যদি বলি, একটি দুদক একটি কিন্তু এরকম একটি প্রতিষ্ঠান করা হয়েছিল, আমরা পরবর্তীতে দেখেছি যে যারা সরকার থাকে তারা আরো এই প্রতিষ্ঠানটিকে ব্যবহার করে অন্যদেরকে আরো
মানে হ্যাঁ, harassment বুঝছি, করতে সহযোগিতা সহযোগী তাদের শুধু জন্য। না, আমি যেটা বলি ওইখানে বলেন দুদক হচ্ছে কি বলবো যে দুর্নীতিবাজকে ভালো মানুষের সার্টিফিকেট দেওয়া প্রতিষ্ঠানও হয়ে গেছিল অনেক সময়, হ্যাঁ। পরিস্থিতি। কিন্তু ওই ক্ষেত্রে ছোট্ট দুইটা মন্তব্য করি। প্রথমে যদি আমি রাখি, মানে যেহেতু এইখানে আলোচনা উঠছে বলে এই আলোচনা আমি করছি, নাহলে হয়তো করতাম না। আপনি প্রচলিত ব্যবস্থার মধ্যে 100% পিওর পাবেন না, তাহলে আমি বলছি ন্যূনতম যতটুকু, তাহলে সেইটার জন্য কতগুলো আইনি কাঠামো করতে হবে। ধরুন যেভাবে নিয়োগ দেওয়া, আমরা কিন্তু ঐক্যমত্যের আলোচনা এই নিয়োগ প্রক্রিয়াকে ভিন্নভাবে দেওয়ার কথা বলেছি, এখনো তো এটা করতে পারলাম না, এখন এটা দলীয় আবার নিয়োগের ধারায় চলে গেলাম। তাহলে আমি বলছি আপনি অন্য আলোচনার থেকে এই সুনির্দিষ্ট আলোচনাই প্রয়োজন, কারণ আমি তো কতটুকু আগাইতে পারবো, আমার এটা আমার বিবেচনা, ডিফারেন্স থাকবে আলোচনায়, আমি সেই তর্কে যাওয়ার পক্ষে না যে উনি যেটা মনে করছে করুক, আমারটা আমি মনে করি, কিন্তু আমি হচ্ছে ন্যূনতম যতটুক করতে পারবো, ওইটুক যদি না পারি হবে না। দেখেন কিছু এই কথা বলতেও আমার ভালো লাগে না, কারণ আমরা তো অত বড় দল না বা ক্ষমতায় যাব না হয়তো বুঝছে, কিন্তু এই ধরনের যখন হয়, যখন আমরা এই জায়গায় থাকি তো দেখি আমাদের কাছেও যে পরিমাণ রিকোয়েস্ট আসে সেটা তো নিজেদেরও লজ্জা করে, এত বড় বড় মানুষ, এবং এরা এখানে থেকেও মানুষের যেন চাহিদার শেষ নাই, এত বড় একটা সাংবিধানিক দায়িত্ব পালন করে ওরা চিন্তা করে আচ্ছা কতদিন পরে শেষ হবে, আরেকটা যাতে করতে পারি। তার মানে আমাদের কালচারাল ধারাটাই, তার মানে আপনাকে ওই রকম নিয়ম করে যেমন করতে হবে, একই সাথে পুরো কালচারাল চেঞ্জ করার কাজটা করতে হবে। ধরেন উন্নত পক্ষে কিছু না হোক, যখন আপনি এইটুক ভাঙলেন যে আমি কোনো প্লট নেব না, ওই যে কি গাড়ি নেব না, কিছুটা অগ্রগতি। ঠিক এইরকম ছোট ছোট অগ্রগতি মানুষের চিন্তার উন্নততর অবস্থান, আর আপনি অনুপার্জিত অর্থ ভোগ করার অধিকারকে যদি আপনি খর্ব করতে পারেন, তাহলে কিছুটা আগানোর পথে যেতে পারবেন। তাই ছাড়া সামগ্রিক পরিবর্তন ছাড়া আপনি এক স্ট্রোকে পারবেন না। এটাই, এই থামলাম। এবার আপনি যে প্রশ্নটা যে এটা হচ্ছে, দেখেন এটা খুবই, আমি মনে করি যে খুবই একটা খুবই দুঃখজনক ঘটনা, যেটা আমরা কেউ প্রত্যাশা করিনি, কারণ এটা তো বাংলাদেশের সংসদ রে ভাই, এই বাংলাদেশের সংসদ, শোক প্রস্তাবেরও তো একটা হিসাব আছে। হ্যাঁ ঠিক আছে, যারা পার্লামেন্ট মেম্বার ছিল তাদেরকে করলেন, আমার পছন্দ হোক না হোক সেটা তো অন্য আলোচনা, কিন্তু আপনি মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, দণ্ডপ্রাপ্ত, তো আপনি দণ্ডপ্রাপ্ত না তো বলছেন না, তারও শোক প্রস্তাব করলেন এবং গ্রহণ করলেন, তো এইটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি তো এটাকে অন্য মাত্রা নিয়ে এলেন। এখানে অনেকের নাম আসে নাই, আমি জানি না জাফরুল্লাহ চৌধুরীর নাম আসছে কিনা, আসেন একটা নাম বললাম, এরকম আমি তো শত শত নাম বলতে পারি। এখন কথার কথা, এইগুলো অনেক সময় আমরাও তো ভাই দলের শোক প্রস্তাব নানা ধরনের করি, আমরা একটা ক্যাটাগরি বেছেও নিতে পারতাম যে এখানে সব পারবো না, আমি কিন্তু সব হবে আশাও করছি না। তাহলে বিগত দিনে, এবং আমি দেখলাম অনেকের নাম সে কত বছর আগে, কারণ সাধারণত আমি যেহেতু এমপি ছিলাম না ভালো বলতে পারবো না, কিন্তু যদি এটা হইতো যে বিগত দিনে যাদের নাম শোক প্রস্তাব হয় নাই, এইবারে অন্তত পক্ষে যারা পার্লামেন্টারিয়ান ছিলেন তাদের করলাম বা গুরুত্বপূর্ণ, তাহলে কিন্তু এই তর্কটা এই জায়গায় থাকতো না। বরঞ্চ যুদ্ধ অপরাধীর নামে শোক প্রস্তাব নিয়েই পুরো পার্লামেন্ট একটা কলঙ্কজনক অধ্যায়ের মধ্য দিয়েই তার কার্যক্রম শুরু করলো, এবং এইটা এমন একটা খারাপ সিগন্যাল দিল যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বিএনপির সহায়তা, আমি সহায়তা বলবো এই কারণে, কারণ এইখানে তো চিফ হুইপি সম্ভবত তিনি এই নামটা প্রস্তাব করেছেন, স্পিকারের দিক থেকে হয় নাই প্রথমে, সেইটা গ্রহণ করাটা যথাযথ মোটেই হয়নি। এটা একটা খুবই খারাপ নিদর্শন। ন্যূনতম, আমি ন্যূনতম শব্দটা আবার ইউজ করছি, আজকে খেয়াল করবেন, বারবার ন্যূনতম করছি, কারণ আমি চাই না যে গণতন্ত্রের পথে হাঁটার ব্যাহত হোক এবং অন্য কোনো অপশক্ত সুযোগ নিক। মিনিমাম স্পিকার সাহেব তিনি যদি এই কাজটুকু করতেন যে ঠিক আছে প্রস্তাবগুলো আসছে, যাচাই বাছাই করে করব, তারপরে যাচাই বাছাই উনি নিয়ম অনুযায়ী করলেও কিন্তু আজকে এই বিতর্ক, বড় বিতর্কের জায়গাটা দিয়ে শুরু হতো না। সুতরাং এইটা কোনো ভালো কাজ হয়েছে মনে করি না, আমরা এটা নিন্দা করেছি শুধু না, আমরা মনে করি এটা যদি অব্যাহত থাকে ইতিহাস ক্ষমা করবে না এই পার্লামেন্টকে। সুতরাং ওদের উচিত এই ধরনের বিতর্কিত নাম, শুধু ওই না আরও অনেক বিতর্কিত নাম আছে, সেটা পরীক্ষা নিরীক্ষা করুক, করেই তারা এইগুলোকে বাদ দিয়েই গ্রহণ করুক, তাহলে অন্ততপক্ষে শুরুতে কোনো হোঁচট খাওয়ার কথাটা কিন্তু আমরা আকাঙ্ক্ষা করি না। কারণ বলেছি, আবার বলছি, আমি কিন্তু যে অন্য সময়ের পার্লামেন্ট আর এই পার্লামেন্টের পরিস্থিতিটা ভিন্ন, আমি কোনোভাবেই চাই না যে আমাদের গণতন্ত্রের পথে ন্যূনতম হাঁটা ব্যাহত হোক। কিন্তু এখন যেহেতু পার্লামেন্ট হয়ে গেছে, তারা ওত নিয়েছে, প্রথম অধিবেশন শেষ হয়েছে তর্ক বিতর্কের মধ্যে, সুতরাং পার্লামেন্ট একটা যেহেতু দায়িত্ব বড় পালন করবে, তারা এমন কোনো কাজ করবে না যাতে মানুষ প্রথম দিন থেকেই তাদেরকে একটা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, এইটা দেশের না, এমন এমন কতকগুলো চিন্তা করে যা আমাদের গণতন্ত্রের পথে হাঁটাকে আরো ব্যাহত করে। সেইটা আমি মনে করি যে এটা যথাযথ হবে না। জি, ধন্যবাদ। আলাউদ্দিন মোহাম্মদ, আপনি যদি এই প্রসঙ্গে বলেন ছোট্ট করে, এরপরে আরেকটি প্রশ্ন আছে।
প্রথমত এই প্রসঙ্গে আমার মনে হয় যে এই, মানে বাংলাদেশে যেভাবে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল এবং শুরুতেই এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা হয়েছে, কারণ ৭১ আপনার আমাদের জাতীয় জীবনে একটা মীমাংসিত বিষয় এবং ৭১-এর যারা আপনার যেই সময় রাজনৈতিক দলগুলোর পক্ষে ছিল বিপক্ষে ছিল এগুলো মোটামুটি মীমাংসিত বিষয়। এখানে যে বিষয়টা ছিল অমীমাংসিত, যে কিছু কিছু আপনার ব্যক্তি, রাজনৈতিক প্রতিষ্ঠানও আপনার রাজনৈতিক দলকেও আপনার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া নিয়ে আসা, বিচার প্রক্রিয়া নিয়ে আসা ঠিক আছে, আমার এটা নিয়ে ব্যক্তিগতভাবে আমি কোনো ইয়ে দেখি না, কিন্তু মূল জায়গাটা হচ্ছে যেহেতু এটা একটা সময়ে আপনার বিরুদ্ধ মত দমনের একটা উপায় হিসেবে দেখা হয়েছে এবং মানে স্বাভাবিকভাবে এটাকে আসলে শুধুমাত্র বিচারের মধ্যে রাখা হয় নাই, তো সেই সুযোগটা আসলে রাখার কারণে আজকে এই ঘটনা সম্ভব হয়েছে। এবং আমি এটা মনে করি যে সামনের দিনগুলোতে আমরা যখন ইভেন আওয়ামী লীগের গণহত্যার যে বিচার ধরেন এই বিচার প্রক্রিয়াও যাতে আমরা সত্যিকার অর্থে জাস্টিস এনশিওর করতে পারি, কারণ আমরা কখনোই চাই না ধরেন আপনার যে ইতিহাসের যেই ঘটনাগুলো আছে যেগুলো আমাদের অস্তিত্বের সাথে যুক্ত সেগুলোর প্রতি যাতে আমরা সুবিচার করি এবং সেই জায়গা যাতে আমাদের এখনকার রাজনৈতিক বায়াসনেস আপনার খুব বেশি প্রভাব বিস্তার না করে। আরেকটা বিষয় হলো যে সংসদের যে বিষয়টা বলেছিলেন যে সুপ্রস্তাবেই, তো আমিও ব্যক্তিগতভাবে জানি না যে আসলে এটা কিসের ভিত্তিতে করা হয়, আর অনেকেরই নাম ছিলেন ঐতিহাসিকভাবে ইভেন ফেসিবাদ বিরোধী আন্দোলনও ব্যক্তিদের নাম বিভিন্নভাবে শোক প্রস্তাবটা আনা হয় সাধারণত আমরা যতটুকু জানি। তো সেক্ষেত্রে আমি এটা মনে করি যে এটা আমাদের একটা বার্তা যে এক্সট্রিম অবস্থান থেকে যেটা মানে একটু অ্যাড করে দিয়ে মনে পড়লো এখন, আমরা শেখ হাসিনাকে যেভাবে দেখেছিলাম যে ধর্মনিরপেক্ষতার যে জায়গাটাকে একটা আপনার রাষ্ট্রীয় একটা পক্ষ বানিয়ে ফেলেছিল, আবার এখনও কিন্তু আমরা দেখি যে যেমন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আত্মবিশ্বাস, আমরা এটা জানি যে বিএনপি তার ইশতেহারও লিখেছিল, পঞ্চম সংশোধনের মাধ্যমে সংবিধান নিয়ে এসেছিল, কিন্তু আপনার একদম শুরু থেকে যেভাবে আপনার পার্লামেন্ট ভবনে তারপর যে সচিবালয় স্টিকার মেরে মেরে এটাকে প্রকাশ করা হচ্ছে, এটার মাধ্যমে কিন্তু আমরা যে দাবিটা জানিয়েছিলাম ঐকমত্য কমিশনে যে ধর্মনিরপেক্ষতা ওয়েস্টে যেভাবে ইন্টারপ্রিটেড হয়েছে এবং ওয়েস্টেও কিন্তু অনেক জায়গায় আপনার রেডিক্যাল ডানপন্থ উদ্ভব ঘটেছে ধর্মনিরপেক্ষকে আপনার চ্যালেঞ্জ জানিয়ে একরকম, তো সেটা হলো একরকম আমরা যখন সেকুলার বলি এটা বাংলায় কিছুটা কিন্তু ধর্মহীনতাকে ইয়া করা হয়, কিন্তু ধর্মনিরপেক্ষতা আমরা একরকমভাবে ব্যাখ্যা করেছিলাম এখানে, কিন্তু সামহাও যেহেতু আপনার এই কিছু আপনার টার্মস অথবা কিছু ইডিওলজি আমাদের এখানে ফেসিস্ট ব্যবস্থার গোড়াপত্তন ওয়ার অন টেররের যোগে এসে এগুলোকে আপনি ইনস্ট্রুমেন্টালাইজ করা হয়েছে। তো এখন যে জায়গাটা আমরা দেখেছি যে এখানে দরকার ছিল একটা বহুত্ববাদ এবং একই সাথে আপনার সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের প্রতি যেমন ইসলাম ফোবিয়া থাকবে না, পাশাপাশি এখানে যারা আপনার অন্য ধর্মের আপনার যারা চর্চা করেন তাদেরও আপনার সম্পূর্ণ স্বাধীনতা এবং নিরাপত্তার বিধান করা, তো সেটা না করে আপনার শুরুতে কিন্তু আরেকটা এক্সট্রিমে চলে গিয়েছে। এটার মাধ্যমে যেটা হয় ধরেন এটার মাধ্যমে আপনার আওয়ামী লীগের রাজনীতির যে একটা আপনার জায়গা, বিএনপি রাজনীতির জায়গা দুটো মেরুতে নেওয়া হয়। আমরা তো আসলে মেরু চাই নাই, আমরা চাইছিলাম যে গণঅভ্যুত্থানের পর একটা মিডল পথ তৈরি হয়েছে যাতে সবাই মোটামুটি একটা জায়গায় ঐক্যমত থাকবে। আমার মনে হয় এই জায়গাটায় বিএনপিকেও ভেবে দেখা উচিত একটা এক্সট্রিম থেকে আরেকটা এক্সট্রিমের দিকে যারা যাবে সবাইকে নিয়ে এগিয়ে যাবে। শেষ করলে আমি আরেকটা প্রশ্ন করি, একদম শেষ সময় চলে এসেছি। জামাতপন্থী আলোচক আইনজীবী শাহরিয়ার কবির তিনি নিজেই একটি অনুষ্ঠানে বলেছেন জামাতপন্থী, যার কারণে বললাম। তিনি সম্প্রতি একটি টকশোতে আপনাদের এনসিপি নেত্রী সামান্তা শারমিনকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেছেন সামান্তা শারমিন আততায়ী, তাকে বহিষ্কার করা উচিত। তিনি আরো বলেছেন যে নির্বাচনে জামাতের এনসিপির কারণে জামাত সুবিধা পায়নি, বরং সারওয়ার তুষারের ওই ঘটনাটি উনি উল্লেখ করে যে জামাতের কারণে এনসিপি সংসদে যেতে পেরেছে, এরকম একটি বক্তব্য দিয়েছেন। যদি এটার উপর মূল্যায়ন করতেন। না, আমাদের প্রথম কথা হলো যে জামাতের সাথে আমরা নির্বাচনী কৌশলের কারণে জোটবদ্ধ ইলেকশন করেছি, এই জন্য জামাতের যে নেতাকর্মীরা আমাদের তৃণমূলে সাপোর্ট দিয়েছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং তাদের সাথে আমরা সদ্ভাব রেখে রাজনীতি করতে চাই। মানে আমি বিরোধী রাজনৈতিক দলের যেভাবে আপনি রাজনীতি করতে হয়, জামাতের অবস্থান থেকে রাজনীতি করুক, এনসিপি অবস্থান থেকে রাজনীতি করুক, আবার যদি নির্বাচনে ভবিষ্যতে সমঝোতার সুযোগ হয় হয়তোবা মানে অন্যান্য দলের সাথেও সেই রকম অবস্থা তৈরি হতে পারে, এটা রাজনৈতিক সংস্কৃতির অংশ। কিন্তু একই সাথে আপনার যেই অর্বাচীন ব্যারিস্টার এই কথাটি বলছেন, এবং শুধু এইটা না, উনি মাঝে মাঝেই আপনার এমন কিছু বিষয় নিয়ে আপনার উদ্ধত্তপূর্ণ আচরণ করেন। আমার মনে হয় আমরা যে গণতান্ত্রিক সংস্কৃতি চাই, আরেকটা বিষয় যে গণঅভ্যুত্থানের মাধ্যমে এখানে শেষ করতে হবে। আমি শুধু এটাই বলবো যে এখানে নারী বিদ্বেষ
এবং ধর্মকে রাজনৈতিক ব্যবহারের যে কৌশল আপনার এখনো জামাত অ্যাজ এ হোল কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে বের হয়ে আসার চেষ্টা করছে, কিন্তু তাদেরই একটা অংশ কিন্তু যেভাবে আস্ফলন দিচ্ছে এটা জামাতের রাজনীতির জন্য খারাপ, আমাদের গণতন্ত্রের জন্য খারাপ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রুন হোসেন প্রিন্স। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।